নমস্কার। আজকে আমরা আধুনিক ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সমাজ সংস্কার আন্দোলন ও নারী শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা। কী আলোচনা হবে এখানে? ঊনবিংশ শতাব্দীর বাংলায় বাল্যবিবাহ, বহুবিবাহ ও সতীদাহর প্রথার কোপ ছিল ব্যাপক। সেই সময় যদি দেখা যায় ঊনবিংশ শতকের 19th সেঞ্চুরিতে, সেই সময় কিন্তু বাল্যবিবাহ, বহুবিবাহ এবং সতীদাহ প্রথা কন্টিনিউয়াসলি চলছিল। এগুলোই ছিল মূল সমস্যা। বিধবাদের সামাজিক মর্যাদা ছিল না। পুনর্বিবাহ ছিল শাস্ত্র বিরুদ্ধ বলে গণ্য। পুনর্বিবাহ করানোই হতো না এবং বিধবাদের সমাজে মর্যাদা ছিল না। তার কারণ হচ্ছে যে সেই সময় একদম অল্প বয়সী, এরকমও দেখা যায় যে 9 বছর 8 বছর মেয়ের সঙ্গে 40 বছরের 50 বছরের বা তার থেকেও বয়স্ক কোনো ব্যক্তির বিবাহ দেওয়া হচ্ছে। নারী শিক্ষা তেমন সুযোগ ছিল না। রক্ষণশীল সমাজের ঘোর বিরোধী ছিল। নারী শিক্ষা তো দেওয়ার কোনো প্রশ্নই উঠত না সেই সময়। রাজা রামমোহন রায়ের সংস্কার আন্দোলনের পথ ধরে বিদ্যাসাগর ও বেথুনের আবির্ভাব হয়। রাজা রামমোহন রায় তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে সোচ্চার হন, তার বিরুদ্ধে কথা বলেন এবং তার সঙ্গে সঙ্গে সেই পথ ধরে বিদ্যাসাগর বাল্যবিবাহ রোধ এবং বহুবিবাহ করানো যাবে না এবং তার সঙ্গে সঙ্গে বিধবা পুনর্বিবাহ আইনের কথা তারা চালু করেন। এছাড়া বেথুনও নারী শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাধারণ পরিচিতি। জন্ম 26শে সেপ্টেম্বর 1820 বীরসিংহ গ্রাম, বর্তমানে হুগলি জেলায়। প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত কলেজ থেকে ব্যুৎপত্তি অর্জনের জন্য বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয় 1841 খ্রিস্টাব্দে। তিনি এতটাই তার মধ্যে পাণ্ডিত্য ছিল যে তাকে এই বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। পরবর্তীতে সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন এবং তিনি অধ্যক্ষ নিযুক্ত হওয়ার পর থেকে একটি নিয়ম শুরু করেন যে হিন্দু তিথি ও শুভদিন অনুসারে ছুটি দেওয়ার প্রথা তুলে দেন তিনি, এবং বলা হয় যে তিনি রবিবারে ছুটির নিয়ম প্রবর্তন করেন। শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, লেখক ও মানবতাবাদী হিসাবে তিনি পরিচিত। বিধবা বিবাহ আন্দোলন। বিধবাদের কারণ, সামাজিক অবস্থা তুলে ধরে জনমত গঠন শুরু করেন। সবার কাছে গিয়ে গিয়ে তিনি একটা মত নিতে শুরু করেন বিধবা বিবাহের পক্ষে। 1855 সালে শাস্ত্রীয় যুক্তি সহকারে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা শীর্ষক প্রবন্ধ রচনা করেন। তিনি শাস্ত্রের দিক থেকেও মতামত দেন মানুষকে, যারা বলছিল যে বিধবা বিবাহ মানব না, আমাদের মানে যারা গোড়া ছিলেন শাস্ত্রের দিক থেকে, তাদেরকে শাস্ত্রে পড়েও তাদেরকে বোঝানো হয়। সরকারের কাছে আবেদনপত্র পাঠিয়ে আইন প্রণয়নের দাবি করেন এবং যে সমস্ত মানুষ ছিল যারা বেশি গোড়া এবং সংস্কারক মানুষ, তাদেরকে তিনি শাস্ত্র পড়ে বোঝান এবং ব্রিটিশদের কাছে তিনি লিখিত আইন নিয়ে যান। 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, যেটা 15 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা পাশ করা হয়। কে শুরু করেছিলেন, মানে প্রবর্তন করে গেছিলেন কিন্তু লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি। কারণ লর্ড ডালহৌসি আমরা জানি যে 1856তেই তার টাইম শেষ বড়লাট হিসেবে। তারপর লর্ড ক্যানিং আসছেন এবং ক্যানিং সেটা কিন্তু কার্যকর করেছিলেন, বিধিবদ্ধ করেছিলেন পরবর্তী বড়লাট লর্ড ক্যানিং। তিনি এখানেই থেমে থাকেননি যে শুধুমাত্র একটা আইন পাশ করে দিলেন, সবাইকে গিয়ে গিয়ে জনমত গঠন করলেন না। তিনি তার নিজের পুত্র নারায়ণচন্দ্র সঙ্গে এক বিধবা, তার নাম ছিল ভবসুন্দরী, তার সঙ্গে বিয়েও দেন এবং সমাজে এটা প্রমাণ করেন যে আমি নিজের মানে ঘরেও আমি একজন বিধবাকে তুলে এনেছি। বিবাহ ও বহুবিবাহের বিরোধিতা। তিনি একদমই বিধবা কেন হচ্ছিল, কারণ এত অল্প বয়সের সঙ্গে একটা বুড়োর বিয়ে দেওয়া হচ্ছে। তো একটা 90 বছর, আমি ছোটোবেলায় কোনো একটা সিরিয়াল দেখেছিলাম অরক্ষণীয়া বলে, আমার ঠিক মনে পড়ছে না, তবে নামটা মনে হয় অরক্ষণীয়াই দেখেছিলাম। তো তখন আমি দেখেছিলাম যে একটা পুরো মানে শয্যাশায়ী, জাস্ট মানে এই যাই অবস্থায় এরকম একটা বুড়োর সঙ্গে একটা বাচ্চা মেয়ে, 7-8 বছরের মেয়ে হবে, তার বিয়ে দেওয়া হয় এবং বিয়ে দেওয়ার জাস্ট একদিন পরেই উনি মারা যায়, মানে বুড়ো লোকটা মারা যায়। তো একটা যদি বাল্যবিবাহ রদ করতে পারে তাহলে কিন্তু অনেকটা বিধবার রেটও কিন্তু কমে যাবে সমাজে।
তো বিদ্যাসাগর সেই দিকেও কিন্তু নজর দেন। বাল্যবিবাহ প্রথার বিরুদ্ধে ধারাবাহিক প্রচার চালান। বিদ্যাসাগরের মতে মেয়েদের বিবাহের নিম্নতম বয়স 16 এবং ছেলেদের 24 হওয়া উচিত বলে মনে করেন। তিনি বাল্যবিবাহের কুফল তুলে ধরে এই মত প্রকাশ করেন এবং সমাজে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেন। বহুবিবাহের কুফল নিয়ে একাধিক প্রবন্ধ ও পুস্তিকা তিনি রচনা করেন। সরকারের কাছে বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়নের দাবি জানান। নারীর সম্মতি এবং ন্যূনতম বয়সের গুরুত্ব সম্পর্কে সমাজকে সচেতন করতে থাকেন। তিনি বলেন যে দেখো, বাল্যবিবাহ তো করা উচিত না, একটা ন্যূনতম বয়স আছে, এবং তার ফলে তিনি একটা সচেতনতা বাড়ানোর চেষ্টা করছিলেন সমাজে এবং বহু বিবাহকে তিনি রদ করারও চেষ্টা করেন। নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান। এই যে পাশের কলেজটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে বর্তমান বিদ্যাসাগর কলেজের যে ছবি সেটা। বাংলার বিভিন্ন অঞ্চলে 35টি বেশি বালিকা বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। নিজ অর্থে এবং সরকারি সহায়তায় বিদ্যালয়গুলি পরিচালনা করতেন। তিনি নিজের টাকা দিয়েও এমন শেষে এরকম হয়ে গেছিলো যে ওনার কাছে নিজের খরচ চালানোর টাকা নেই, কারণ তিনি সমস্ত সহায়তা তিনি স্কুল চালানোর ক্ষেত্রে দিয়ে দিয়েছিলেন নিজের টাকা। কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। এই যে ছবিটা দেখা যাচ্ছে, এর আগে নাম ছিল কিন্তু কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশন। নারী শিক্ষা বিস্তারে সরকারি শিক্ষা পরিদর্শকের দায়িত্ব পালন করেন। রক্ষণশীল সমাজের তীব্র বিরোধিতা সত্ত্বেও নারী শিক্ষার পক্ষে অবিচল থাকেন তিনি। শিক্ষা সংস্কার ও সাহিত্যকর্ম। বাংলা গদ্যরীতির আধুনিকীকরণ এবং জ্যোতিচিহ্নের প্রচলন করেন। জ্যোতিচিহ্ন বলতে কমা, পূর্ণচ্ছেদ, দাঁড়ি যেগুলো, সেগুলো জ্যোতিচিহ্নের প্রচলন করেন। যদি জ্যোতিচিহ্ন নাই থাকতো তাহলে একটা লাইন শেষই হতো না। আমি যে এই যে থেমে বলছি, একটা স্টপ, একটা বোঝা যাচ্ছে যে এখানে আমার কথাটি শেষ হলো এবং পরবর্তী কথাটা এখান থেকে শুরু হবে। তো এই জ্যোতিচিহ্ন না থাকলে কিন্তু সেটা বোঝা যেত না। তো জ্যোতিচিহ্নের প্রচলন করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণপরিচয় রচনা করে বাংলা শিক্ষার প্রাথমিক পাঠ সহজতর করেন। এমন কেউ নেই যে বর্ণপরিচয় পড়েনি, বিশেষ করে আমাদের জেনারেশনের সবাই। সংস্কৃত কলেজে সংস্কার এনে উচ্চবর্ণের বাইরেও ছাত্র ভর্তির দ্বার উন্মুক্ত করেন। সংস্কৃত কলেজে এরকম ছিল যে শুধু উচ্চবর্ণের মানুষজন ভর্তি হতে পারবে এরকম ছিল, তো তার দ্বার কিন্তু উন্মুক্ত করে দেন যে না, শুধু উচ্চবর্ণের না, সবাই ভর্তি হবে এখানে সংস্কৃত কলেজে। তিনি বিভিন্ন বই লিখেছিলেন, সাহিত্য কর্ম তার ছিল। বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তবিলাস, কথামালা, বাঙ্গালার ইতিহাস প্রভৃতি গ্রন্থ রচনা করেন। বলে রাখি যে কথামালা বা ভ্রান্তবিলাস, বাঙ্গালার ইতিহাস এগুলো হচ্ছে কিন্তু ট্রান্সলেটেড, ঠিক আছে? যেমন ফেবেলস থেকে কথামালা ট্রান্সলেট করেছিলেন, বাংলায় অনুবাদ করেছিলেন তিনি। এরপর আসি জন ইলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুনের কথায়। রাজা রামমোহন রায়ের হাত ধরে যেমন বিদ্যাসাগর পথ দেখিয়েছিলেন, ঠিক সেরকম বিদ্যাসাগরের সঙ্গে সঙ্গে আর একটা মানুষের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন এই বেথুন সাহেব। একজন ব্রিটিশ আইনজীবী, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন। 1848 তিনি ভারতে আসেন। একটা মানুষ, ব্রিটিশ মানুষ, যিনি তার আগে ভারতে আসেননি, তিনি ভারতে এসে ভারতের মহিলাদের কথা, নারী শিক্ষার কথা তিনি তুলে ধরছেন। গভর্নর জেনারেলের কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি দায়িত্ব পালন করেন। গভর্নর জেনারেলের লেজিসলেটিভ কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি। নারী শিক্ষার প্রতি গভীর অঙ্গীকার নিয়ে কাজ করেন। নিজের স্বার্থে না, তিনি গভীরভাবে মনোযোগ দিয়ে সেই কাজগুলো তিনি করেছিলেন। বেথুন স্কুল প্রতিষ্ঠা। 1849 সালের 7 মে কলকাতায় হিন্দু ফিমেল স্কুল নামে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই বিদ্যালয়ের নামকরণ করা হয় কি? বেথুন স্কুল। আগে ছিল হিন্দু ফিমেল স্কুল, পরবর্তীকালে বেথুন স্কুল নাম হয়। রক্ষণশীল হিন্দু সমাজের কঠোর বিরোধিতা সত্ত্বেও বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের ব্যয়ভার বহন করতে নিজের ব্যক্তিগত অর্থ তিনি দিয়ে দেন। যেমন ঠিক বিদ্যাসাগর করেছিলেন, তেমনি নিজেও দিয়ে দিয়েছিলেন। তিনি একজন আইনবিদ থাকা সত্ত্বেও তার কাছে টাকা ছিল না লাস্ট মুহূর্তে তার জীবন দশায়।
এই বিদ্যালয়ই পরবর্তীতে প্রাতিষ্ঠানিক নারী শিক্ষার ভিত্তি স্থাপন করে। বিদ্যাসাগর ও বেথুনের যৌথ প্রয়াস। বেথুন স্কুলের পরিচালনা কমিটিতে বিদ্যাসাগর সক্রিয় ভূমিকা পালন করেন। বিদ্যালয়ের জন্য ছাত্রী সংগ্রহ ও অভিভাবকদের রাজি করাতে বিদ্যাসাগরের প্রভাব কাজে লাগে। অভিভাবকরা তো প্রথমে পাঠাতে চাইবে না, স্বাভাবিক, সব রক্ষণশীল পরিবার থেকে তারা বিলং করছে, তারা কেন পাঠাবে মেয়েদেরকে পড়াশোনা করতে? এখনকার যুগেই অনেক পরিবার পড়ায় না, তখন তো স্বাধীনও হয়নি দেশ। অভিভাবকদের রাজি করানোর দায়িত্ব কিন্তু ছিল বিদ্যাসাগরের। কেন, বেথুন সাহেব বাইরে থেকে এসেছেন, তার একটা প্রবলেম তো ছিল যে তিনি বাংলা জানতেন না। 1851 সালে বেথুনের মৃত্যুর পর বিদ্যাসাগর বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। দুজনের যৌথ প্রয়াসে নারী শিক্ষা আন্দোলন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো লাভ করে। ঐতিহাসিক গুরুত্ব ও উত্তরাধিকার। নারী শিক্ষার শক্ত ভিত্তি স্থাপন হয়, যা পরবর্তীতে বেথুন কলেজ, 49-এ বেথুন স্কুল হয়েছিল, তারপরে আবার 79-তে বেথুন কলেজ করা হয় 1879-তে। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আইনি সংস্কারের সফল দৃষ্টান্ত হয়ে থাকে। বাংলার নবজাগরণে তাদের অবদান স্মরণীয়। আধুনিক শিক্ষা ও নারী ক্ষমতায়নের ভিত্তি রচনায় তাদের ভূমিকা আজও অনুপ্রেরণাদায়ক। এবার আসি কতগুলো প্রশ্ন উত্তরে। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে পাশ করা হয়? 1856, আমরা জানি 15 নম্বর রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। বেথুন স্কুল কবে ও কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? 1849 সালে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের দ্বারা, তাই তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ছিল? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জন্ম হয়েছিল বিরসিংহ গ্রামে, হুগলি জেলায়। বর্ণপরিচয় গ্রন্থের রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেথুন কলেজ কবে হয়েছিল? 1879-তে। বিদ্যাসাগর মোট কটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 35টিরও বেশি। বেথুন কোন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন? কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি ও লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। বেথুনের মৃত্যুর পর বিদ্যালয়ের দায়িত্ব কে নিয়েছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যদি বিতর্কমূলক প্রশ্ন আসে, তাহলে যদি এরকম তোমাদের বলা হয় যে ড্রিঙ্ক ওয়াটার বেথুন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমালোচনা করো, তাহলে কি করবে? এগুলো তো ভালো দিক ছিল, খারাপ দিক সমালোচনা কিভাবে করা যায়, এর উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক করতে ভুলবে না। কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারবো না যে তোমাদের ভিডিওতে উপকৃত হচ্ছ তোমরা কি নও। ধন্যবাদ।